আসসালামু আলাইকুম। আমি ডাক্তার উম্মে তাহমিনা সীমা। ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট হিসাবে আছি রুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডে। আমি আপনাদের সামনে এর আগে কয়েকবার এসেছি এবং কয়েকবার বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। আজও সেভাবে আমি আপনাদের সামনে একটি ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব, তা হচ্ছে আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। প্রথমে আমরা আসি আইভিএফটা আসলে কি? আইভিএফ কখন করা হয় এবং কিভাবে করা হয়? তা আমরা যদি বলি আইভিএফ কি? না, আইভিএফটা হচ্ছে যে মেয়েদের যে ডিম্বাণুটা বা শরীরে যে ডিম্বাশয়ে যে ডিম্বাণুটা বড় হয়, সেই ডিম্বাণুটা হচ্ছে যে কালেকশন করে ল্যাবে এনে এবং ছেলেদের যে শুক্রাশয়ে যে স্পার্ম থাকে, সেই স্পার্ম বা শুক্রাণু কালেক্ট করে ল্যাবে এনে ডিম্বাণু এবং শুক্রাণুর একটি মিলন ঘটানো হয়। এবং এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে যে ভ্রূণটা ল্যাবে তৈরি হয়, হ্যাঁ? সেই প্রসিডিউরটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আইভিএফ। অর্থাৎ আমরা ন্যাচারালি যদি চিন্তা করি কি হয় যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়। তারপরে হচ্ছে যে পুরুষের যে শুক্রাণুটা মেয়েদের জরায়ুতে যাচ্ছে, সেখান থেকে ডিম্বাণুর কাছে গিয়ে এটা হচ্ছে আ নিষিক্তর মাধ্যমে ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণটাই পরবর্তীতে জরায়ুতে হচ্ছে যে বাচ্চা হিসেবে বড় হতে থাকে। ঠিক সেভাবেই হচ্ছে যে ভ্রূণটা একইভাবে যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলেই কিন্তু তৈরি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টোটালি কিছু ট্রিটমেন্ট, যেমন যখন একটা পেশেন্ট যখন আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে আসে, তখন কিন্তু শুরুতেই আমরা আইভিএফ বলি না। তাকে ইভালুয়েট করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ইভালুয়েশন এর মাধ্যমে বের করা হয় তার প্রবলেমটা কোথায়। তা কিছু কারণ থাকে যে কারণে আমরা শুরুতেই বলি হ্যাঁ আইভিএফ লাগবে। আবার কিছু কারণ থাকে যেখানে আমরা শুরুতে কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। কিছু ড্রাগ দিয়ে থাকি ওভুলেশন ইন্ডাকশন এর জন্য, ডিম্বাণু ম্যাচুরেশন এর জন্য এবং ডিম্বাণু বের হওয়ার জন্য। কিছু প্রসিডিউর, যেমন যে আইইউআই, ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন, এবং যদি সেটা ফেল হয় তখন আমরা কি করি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা আইভিএফ অ্যাডভাইস করে থাকি। আর তাহলে সেই কারণগুলো কি? যেমন যে ২ দিকে টিউবের ব্লক, বায়োল্যাটারাল ফ্যালোপিয়ান টিউব ব্লক। যদি এই ধরনের কোনো পেশেন্ট আসে তাহলে কিন্তু তার ন্যাচারালি বা ড্রাগ দিয়ে হোক বা আইইউআই হোক কোনোভাবে পসিবল না। সেক্ষেত্রে কিন্তু আইভিএফই করতে হবে। কারণ তার ডিম্বাণু আসার কোনো সুযোগ নাই। কারণ তার ২ দিকে টিউব ব্লক। এরপরে কি? এরপর দেখা যায় যে সিভিয়ার যদি অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া অথবা অ্যাজোস্পার্মিয়া থাকে, অর্থাৎ যদি মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি হয় এবং সেটা যদি সিভিয়ার অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া হয় অথবা অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ কি তার টোটালি কোনো শুক্রাণুর কাউন্ট নাই, অথবা স খুব কম পরিমাণে শুক্রাণু আছে বা তার শুক্রাণু হয়তো আছে কিন্তু তার মুভমেন্ট বা মোটিলিটি যেটা আমরা বলি সেটা একদমই খারাপ বা একদমই কম। সেক্ষেত্রে কিন্তু আমরা যে ওষুধের মাধ্যমে হোক বা আইইউআই এর মাধ্যমে হোক কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে আইভিএফ লেগে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আইভিএফ এর অ্যাডভান্স ইক্সি, যেটা নিয়ে আমি পরে কথা বলব, যে ইক্সিও লেগে যেতে পারে। আচ্ছা, তারপরে আর কি কারণে হতে পারে? হতে পারে যে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে দেখা যায় রিজার্ভ কমে যায়, অথবা এন্ডোমেট্রিওসিস এ দেখা যায় যে তার হয়তো রিজার্ভ থাকলেও তার কিছু টক্সিক পরিবেশের কারণে কিন্তু যে ওভুলেশন হচ্ছে না, বা ওভুলেশন হলেও সেটা আ স্পার্মের সাথে ঠিকমতো ভ্রূণ তৈরি হচ্ছে না, বা ভ্রূণ তৈরি হলেও কিন্তু সেটা পরবর্তীতে জরায়ুতে থাকছে না। এ কারণে দেখা যায় যে অনেক সময় যে আমরা ড্রাগেও ফেল হচ্ছে, অথবা যে আইইউআই করা হলেও ফেল হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আইভিএফ লেগে যাচ্ছে। আর এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে আরেকটি ইম্পোর্টেন্ট রিজার্ভ কমে যাওয়া। দেখা যায় যে তার ওভারিয়ান রিজার্ভ কমে যায়। ওভারিয়ান রিজার্ভ কমে গেলে কিন্তু আরেকটি ইম্পোর্টেন্ট ইন্ডিকেশন ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ। অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ যদি নরমালের চাইতে কমে যায়। নরমাল কত? আমরা বলে থাকি ইউজুয়ালি 1.2 এর উপরে যদি হয় তাহলে কিন্তু আমরা বলি এটা নরমাল রিজার্ভ। অর্থাৎ নরমাল ডিম্বাণুর সংখ্যা 1.2 এর উপরে যদি AMH থাকে সেক্ষেত্রে। আর AMH যদি 1.2 এর নিচে নেমে যায়, বা যদি সেটা 1 এর নিচে নেমে যায় তাহলে কিন্তু অনেক কম। এবং আমরা বলি যে রিজার্ভ যখন মার্জিনাল থাকবে তখনই আসলে করে ফেলা ভালো আইভিএফ। কারণ পরবর্তীতে রিজার্ভ বেশি কমে গেলে কিন্তু সে ডিম্বাণুটাও পাওয়া যায় না আইভিএফ এর জন্য। আর কি হতে পারে? দেখা যায় যে রেজিস্ট্যান্স পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দেখা যায় অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হলো, পরবর্তীতে আইইউআই করা হলো, তাও ফেলে সেক্ষেত্রে করা হতে পারে। আর কি? আর আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অর্থাৎ যেখানে আমরা কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমরা তাকে ট্রিটমেন্ট দিলাম, তার আইইউআই করলাম, তারপরে তার কনসিভ হচ্ছে না। সেক্ষেত্রেও আমরা
আইভিএফ করে থাকি। তাহলে মোটামুটি কিন্তু এই কারণগুলাতে আমাদের আইভিএফ করা হয়ে থাকে। আর হচ্ছে এগুলার ইন্ডিভিজুয়াল বা আলাদা করে ব্যাখ্যা আমি আজকে দিচ্ছি না। কারণ হচ্ছে যে মানে কেন করতে হচ্ছে, কি কারণে করতে হচ্ছে সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি না। আমরা জানলাম যে আজকে কি কারণে হতে পারে। এখন হচ্ছে যে আমরা একটু জানবো যে আইভিএফ এর মানে স্টেপগুলা কি? আসলে কিভাবে করা হয়? তো আমি যদি সাধারণভাবে চিন্তা করি জাস্ট মানে বলতে কিন্তু মনে হবে খুবই সিম্পল প্রসিডিউর, কিন্তু প্রতিটা স্টেপেই কিন্তু আসলে মা মানে খুব meticulously খুব ভালোভাবে এবং খুব মানে কি বলবো যে ডোজ অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে এবং ভালো ড্রাগ খুব ল্যাবের ভালো একটি ল্যাব খুব সুন্দরভাবে এটা সম্পন্ন করতে হয়। তো আমি যদি স্টেপগুলা ১ম এ বলি যে আমরা কি করি যে ওভারিয়ান স্টিমুলেশন, অর্থাৎ আমরা কিছু ড্রাগের মাধ্যমে ওভারিকে স্টিমুলেট করে তার ডিম্বাণুকে বড় করা হয়। এবং এই যে ডিম্বাণুগুলা ম্যাচিউরড বা বড় হয় সেই ডিম্বাণুগুলাকে আমরা হচ্ছে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আল্ট্রাসোনো গাইডেড আমরা হচ্ছে ডিম্বাণুগুলো কালেকশন করি, যেটাকে বলা হয় ওভাম পিকআপ। স্পেশাল প্রসিডিউরে এটা কালেক্ট করা হয় এবং এখানে এই প্রসিডিউর সম্পর্কে আমরা আবার একটু পরে কথা বলবো। আর কি করা হবে যখন এটা কালেক্ট করা হয় সেই সাথে আমরা কি করি হচ্ছে যে হাজবেন্ডের সিমেন কালেক্ট করা হয় এবং সেই সিমেন থেকে স্পার্ম কালেক্ট করে সেই স্পার্ম এবং হচ্ছে ডিম্বাণু যা আমরা কালেক্ট করলাম সেই ডিম্বাণু এবং স্পার্মকে হচ্ছে ল্যাবের মধ্যে হচ্ছে মিলন ঘটিয়ে এখানে হচ্ছে ভ্রূণ তৈরি করা হচ্ছে। কাজে পরবর্তী স্টেপকে ভ্রূণ তৈরি করা এবং যে ভ্রূণটা তৈরি হলো সেটাও কিন্তু আমরা ইনকিউবেটরে রেখে দিই। ইনকিউবেটরে রেখেও আমরা নির্দিষ্ট সময় পর ইউজুয়ালি হচ্ছে আমরা ২ থেকে ৩ দিন পর সেটা জরায়ুতে প্রতিস্থাপন করি। মোটামুটি কিন্তু এটাই হচ্ছে আমাদের প্রসিডিউর। যে স্টিমুলেশন করলাম ড্রাগের মাধ্যমে, তারপরে হচ্ছে ডিম্বাণু কালেক্ট করলাম, তারপরে হচ্ছে সিমেন্স কালেকশন করে সেখান থেকে স্পার্ম কালেক্ট করা হলো। সেই হচ্ছে সিমেন দিয়ে তারপরে হচ্ছে ভ্রূণ তৈরি করা হলো। পরবর্তীতে ভ্রূণটা ইনকিউবেটরে রাখা হলো এবং তারপর নির্দিষ্ট সময় পর এটা প্রতিস্থাপন করা হলো। তাহলে এটাই হচ্ছে আইভিএফ এর মোটামুটি স্টেপ। হচ্ছে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আইভিএফ এর আরো কিছু বিষয় নিয়ে, বিশেষ করে আইভিএফ হচ্ছে যে আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, কি ধরনের ল্যাব ব্যবহার করা হয়, হ্যাঁ? ল্যাবের ক্রাইটেরিয়া কেমন হবে এবং হচ্ছে পেশেন্ট প্রোফাইলটা কেমন হবে এই বিষয়ে একটু ডিটেইলস কথা বলব। কাজে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।